রচনা দেবী তার ছেলে সুমন এবং এক মেয়ে লতার সঙ্গে বাস করে। আর সুমন কলেজে পড়ার সময় থেকেই প্রিয়াকে ভীষণ পরিমাণে পছন্দ করে। আর চাকরি পাওয়ার পর সে প্রিয়াকে বিয়ে করতে চায়। কিন্তু সুমনের বোন লতা তার হবু বৌদি অর্থাৎ প্রিয়াকে মোটেই পছন্দ করে না। প্রিয়া যেহেতু লতার থেকে ফর্সা এবং বেশি লম্বা ছিল, তাই সবসময় লতা তার হবু বৌদির সঙ্গে হিংসা করে। একদিন লতা তার মা এবং দাদার সঙ্গে বসে জলখাবার খাচ্ছে, এমন সময়, সুমন, তুই তো এখন চাকরি পেয়ে গেছিস, তাই আমার আর কোনো চিন্তা নেই। যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে চলে আয়, কারণ অনেকদিনই তো হলো। আমার আবার ইচ্ছা আমার বৌমার হাতের আমি সেবা যত্ন পাবো। তুই এবার বিয়েটা করেই ফেল বাবা। হ্যাঁ মা, আমি আর প্রিয়া ঠিক করেছি এই মাসে আমরা বিয়ে করব, তাই আমি বিয়ের জন্য সমস্ত কিছু জোগাড় করতে শুরু করে দিয়েছি। কেন মা, তুমি দাদার বিয়ের জন্য তাড়াহুড়ো করছো কেন? আর দাদা তুই পারিসও বটে, সবেমাত্র চাকরি পেয়েছিস, এখন লাইফটা একটু এনজয় কর, তারপর না হয় একটা ভালো মেয়ে দেখে বিয়ে করবি। আর ওই প্রিয়াকে বিয়ে করার কোনো দরকার নেই, আমার তো প্রিয়াকে মোটেই পছন্দ নয়। সুমন তার বোনের কথা শুনে রেগে যায়, আর তাই সে রাগ করে নিজের ঘরে চলে যায়। রচনা দেবী ডিজির মেয়েকে ওরকম কথা বলার জন্য খুবই বকাবকি করে। আর কিছুদিনের মধ্যেই সুমন ও প্রিয়ার বিয়ের দিন এগিয়ে আসে, কিন্তু লতা বিষয়টা মোটেই মন থেকে মেনে নিতে পারে না। আমার হবু বৌদি যে ধরনের মেয়ে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই নিজের শ্বশুরবাড়ির সমস্ত জিনিসপত্রের উপর একেবারে নিয়ন্ত্রণ করে নেবে, কিন্তু আমি কিছুতেই আমার বৌদির নিয়ন্ত্রণে যাব না। দেখতে দেখতে সুমন এবং প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়ে যায়, আর প্রিয়া নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। আর সে তার শাশুড়ি মায়ের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করে। পরের দিন সকালবেলা প্রিয়া ঘুম থেকে দেরি করে ওঠে, আর সেই সময় রচনা দেবী তার মেয়ের কাছে যায়। লতা, বলছি আজকে তোর বৌদি একটু বেলা করে ঘুমাচ্ছে, কারণ বিয়ের সময় অনেক খাটাখাটনি হয়েছে তো, তাই আজকে আমি ওকে আর ডাকছি না। তুই বরঞ্চ আমাকে আর তোর বৌদিকে চা করে দে, যাতে মেয়েটা ঘুম থেকে উঠে এক কাপ চা খেতে পারে। বাবা, দাদার বিয়ে দিয়ে বউ আনার সাথে সাথে তুমি তো দেখছি বৌমার পক্ষে কথা বলা শুরু করে দিয়েছো। কোথায় বৌমাকে বলবে যে আমাকে আর তোমাকে চা করে খাওয়াতে, তা না করে তুমি আমাকে চা করতে বলছো। আমি কিছুতেই চা করতে পারবো না। এই বলে লতা কিছুতেই চা করতে চায় না, কিন্তু রচনা দেবী তাকে অনেকবার বললে লতা বাধ্য হয়ে রান্নাঘরে সবার জন্য চা করতে যায়। অন্যদিকে প্রিয়া ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে সকলের সঙ্গে চা খেতে চলে আসে। আর তখনই প্রিয়াকে দেখে তার ননদ কথা শোনাতে শুরু করে দেয়। এই যে আমার মহারানী বৌদি, তোমার জন্য গরম গরম চা করেছি। ঘুম থেকে উঠেছো, সবে বেলা 12টা বাজে, নাও তুমি চাটা খেয়ে নাও। সত্যি তোমার কি ভাগ্য, বিয়ে করে শ্বশুর বাড়িতে আসতে না আসতেই ননদকে একেবারে নিজের চাকরানি বানিয়ে ফেলেছো। এমন করে বলছো যেন নিজের সম্পত্তি তুমি আমার নামে লিখে দিয়েছো, শুধুমাত্র এক কাপ চা করেছো, তাই জন্য এত কথা শোনাবে। অবশ্য তুমি আমাকে বরাবরই পছন্দ করো না, সেটা আমি সুমনের মুখ থেকে শুনেছি, তাই তোমার কোনো কথা আমার গায়ে লাগবে না। বিয়ে হতে না হতেই দাদা তোমার কাছে পরনিন্দা পরচর্চা করা শুরু করে দিয়েছে। ভালোই, আস্তে না আস্তে দাদার মাকে একেবারে নিজের হাতের মুঠোই করে নিয়েছো। সত্যি এই জন্যই আমি তোমাকে পছন্দ করি না। এই বলে লতা তার বৌদির চায়ের কাপ টেবিলের উপর ধপাস করে বসিয়ে দেয়, আর প্রিয়া সেই চাপ মুখে দিতে না দিতেই থুতু করে মুখ থেকে বাইরে ফেলে দেয়। ইস, তুমি আজকালকার দিনের মেয়ে হয়ে চায়ে এত চিনি দাও? আমি মোটেই চায়ে এমন চিনি খাওয়া পছন্দ করি না। ইস, চাটা ভীষণ মিষ্টি হয়েছে। অবশ্য তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তুমি ভালোই মিষ্টি খেতে পারো। কি সুন্দর নাদুস নুদুস ফিগার তোমার। অতই যখন আমার হাতে চা তোমার মিষ্টি লেগেছে, তাহলে নিজে গিয়ে বানিয়ে খাও না। আর শোনো, খবরদার বলছি, তুমি আমার ফিগার নিয়ে কোনো কথা বলবে না। নাদুস নুদুস ফিগার হবে না তো কি হবে? তোমার মতো ঝাঁটার কাঠির মতো ফিগার হবে? আমার ফিগার নিয়ে কথা বলতে এসেছে। কি, তুমি তোমার বৌদিকে ঝাঁটার কাঠি বললে? দেখুন মা, আপনি আপনার মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন যে বয়সে বড় বৌদির সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে? আমার আর এই শ্বশুর বাড়িতে ভালো লাগছে না, আমি এখনই এখান থেকে চলে যাব। ওসব ফালতু কুমিরের কান্না কেঁদে লাভ নেই, কারণ আমরা ভালো করেই জানি তুমি এই এত ভালো শ্বশুর বাড়ি ছেড়ে জীবনে যাবে না। চাকরানি হয়ে একেবারে রাজপ্রাসাদে এসেছো, তাই তো তোমার বেশি অহংকার। এভাবে ননদ এবং বৌদির মধ্যে বিয়ের পরের দিন থেকেই এক তুমুল ঝগড়া বেঁধে যায়। ফলে রচনা দেবী এবং সুমন এই নিয়ে ভীষণ পরিমাণে বিপদে পড়ে। তারা চাইলেও ননদ বৌদির এরকম ঝগড়া কিছুতেই থামাতে পারে না। আর যতই দিন যেতে থাকে ঝগড়ার পরিমাণ ততই বৃদ্ধি পায়। ননদ যদি একটা কথা বলে তাহলে বৌদির গায়ে লেগে যায়, আর তার উত্তরে 5টা কথা শুনিয়ে দেয়। এভাবে ঝগড়ার ক্ষেত্রে ননদ এবং বৌদি দুজনেই মাটি কামড়ে পড়ে থাকে।
একদিন আজকে কি গরম পড়েছে। আর সুমন, তোমাকে কতবার বলেছি আমাদের শোয়ার ঘরে একটা এসি লাগাও, কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনবে না। আমি এই গরমের মধ্যে ঘুমাতে পারছি না। আরে আমাদের বিয়ের আগে সবেমাত্র বোনের ঘরে একটা এসি বসিয়ে দিয়েছি, কারণ আমার বোন একদম গরম সহ্য করতে পারে না। তাই কিছুদিন যাক, টাকা জমিয়ে নি, তারপর আমাদের ঘরে একটা এসি লাগিয়ে নেব। ও, তুমি বিয়ের আগে তোমার বোনের ঘরে এসি লাগিয়ে দিয়েছো? অবশ্য আমি জানবোই বা কি করে, কারণ তোমার বোন তো আমাকে ওর ঘরে ঢুকতেই দেয় না। তাই বলছি শোনো, আজকে আমরা দুজনে মিলে তোমার বোনের ঘরে গিয়েই ঘুমাই, তাহলে আমরা আরামে এসিতে ঘুমাতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে রাত্রেবেলা আমরা বোনের ঘরে ঘুমাবো। আশা করি বোন কিছু মনে করবে না। অন্যদিকে লতা তখন কলেজ থেকে বেরিয়ে টিউশন পড়তে যায়, আর সে রাত্রিবেলা বাড়িতে দেরি করে ফেরে। সেই সুযোগে প্রিয়া তার বালিশ চাদর কোলবালিশ নিয়ে ননদের ঘরে ঢুকে পড়ে আর এসি চালিয়ে আরাম করতে শুরু করে। এমন সময় লতা বাড়িতে এসে দেখে যে তার ঘরে বৌদি এসি চালিয়ে বসে আছে, আর এই দেখে লতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার এত বড় সাহস, তুমি আমার ঘরে ঢুকেছো, আবার আমার এসি চালিয়ে বসে আছো? এক্ষুনি তুমি ঘর থেকে বেরিয়ে যাও, কারণ আমি আমার ঘরে বিনা অনুমতিতে কাউকে ঢুকতে দিই না, আর তোমাকে তো মোটেই দেব না। তোমার ঘর? আমি তো জানতাম এই ঘরটা এই বাড়ির মেয়ের, আর আমি বিয়ে হয়ে এসে এখন থেকে এই বাড়ির মেয়ে হয়ে গেছি, তাই এই ঘরটা আজকে থেকে আমার। আর যেহেতু তোমার ঘরে এসি লাগানো আছে আর আমার স্বামী টাকা খরচা করে এই এসিটা লাগিয়েছে, তাই এই এসিটার উপর আমারও অধিকার আছে, বুঝেছো? দুদিন হয়েছে এই বাড়িতে এসেছো আর এখন থেকে অধিকার জমাতে শুরু করে দিয়েছো। আমি বুঝতেই পারছি, তোমাকে যদি চুলের মুঠি ধরে হিড় করে টানতে টানতে এই ঘর থেকে না বের করি, তাহলে তুমি বেরোবে না। এরকম ভাবে এসি ঘরে থাকা নিয়ে আবার ননদ এবং বৌদির মধ্যে এক ভয়াবহ তুলকালাম বেঁধে যায়। আর তাদের গলার আওয়াজ রচনা দেবীর কানে পৌঁছালে সে ছুটতে ছুটতে সেখানে চলে আসে। নিজের মাকে দেখা মাত্রই লতা তাকেও কথা শোনাতে শুরু করে। মা, আজকে নাকি দাদার বৌদি আমার ঘরে থাকবে, তুমি ওদেরকে বারণ করনি? ওরা যদি এই ঘরে থাকে তাহলে আমি কোথায় থাকবো? তুমি কি এবার আমার ঘরটাও তোমার বৌমাকে দিয়ে দেবে? উফ, এত ঝগড়া করছিস কেন? ওরা দুজন যদি এসি ঘরে শুতে চাই তাহলে শুয়ে পড়ুক না, তুই এই ঘরে ঘুমাবি, অসুবিধা কোথায়? মাটিতে অনেক জায়গা আছে, নিজের জন্য একটা গদি পেতে জায়গা করে নে, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। কারণ পরের বাড়ির মেয়েকে তো আমি আর মাটিতে শোয়ার কথা বলতে পারি না, তাই না? রচনা দেবীর এমন কথা শুনে লতার ভীষণ পরিমাণে খারাপ লাগে। ও, তুমি পরের বাড়ির মেয়েকে মাটিতে শোয়ার কথা বলতে পারো না, কিন্তু নিজের মেয়েকে মাটিতে ঘুমানোর কথা বলতে পারো। সত্যি, আমার এখনো বিয়ে হলো না, আর তার আগে থেকেই তোমরা আমাকে পর করে দিলে। রচনা দেবী তার মেয়ের আর কোনো কথার উত্তর দিতে চায় না, ফলে সেই দিন লতাকে তার বৌদির কাছে হার মানতে হয়। আর অন্যদিকে বৌদি ননদের সঙ্গে ঝগড়ায় জিতে গিয়ে খুবই খুশি হয়। প্রিয়া সুমনকে নিয়ে খাটের উপর শুয়ে পড়ে, আর লতাকে সেদিন মাটিতেই ঘুমাতে হয়। সারা রাত মাটিতে শুয়ে লতার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যায়, আর পরের দিন সকালে তার গলাও ভেঙে যায়। শুধু তাই নয়, সেদিনের পর থেকে প্রিয়ার কিছুতেই তার ননদের এসি ঘর ছাড়তে চায় না। আরে ঠিক আছে, এখন ফোনটা রাখো, আমি তোমার সঙ্গে এখন কথা বলতে পারবো না, কারণ একটু পরে আমার হাড় জ্বালানি বদমাইশ বৌদি দাদাকে নিয়ে এখানে ঘুমাতে আসবে। যদি শুনতে পাই আমি তোমার সঙ্গে কথা বলছি, তাহলে আবার মাকে বলে দেবে। ঠিক আছে রাজ, আমি কালকে তোমার সঙ্গে নিশ্চয়ই দেখা করব। লতা নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করছে, এমন সময় তার বৌদি লুকিয়ে লুকিয়ে সব কথা শুনে নেয়, আর সে ইচ্ছা করে সেই মুহূর্তে ঘরের মধ্যে ঢুকে আসে। বাবা, তোমার আবার বয়ফ্রেন্ডও আছে, তার সাথে চাদরের তলায় লুকিয়ে লুকিয়ে আবার গল্প করছো? আমি যদি এখন এই ব্যাপারটা তোমার মাকে আর দাদাকে বলে দিই তাহলে কেমন হবে? তুমি এরকম বদমাইশ মহিলা কেন গো? একেবারে হাত ধুয়ে আমার পেছনে পড়ে গেছো। প্রথমে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই আমাকে বাড়ির রাজরানী থেকে চাকরানী বানিয়ে দিলে, তারপর আমার ঘরটা দখল করে নিলে। আমি কিচ্ছু বলিনি, কিন্তু তুমি এখন আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করতে পারো না। না না, আমি তোমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করছি না তো। মানে আমার একটাই প্রশ্ন, তোমার এরকম বাদরের মতো শুরুতে বয়ফ্রেন্ড জুটলো কি করে? নিশ্চয়ই জাদুটোনা করে ফাঁসিয়েছো বলো, না হলে তোমার মতো মেয়ের বয়ফ্রেন্ড তো হতেই পারে না। আর যদি তুমি আমার মতো সুন্দর হতে তাহলে না হয় একটা কথা ছিল। তুমি সুন্দর? নিজেকে তুমি আয়নার সামনে গিয়ে দেখো তো, পুরো মনে হবে বাদর পিছন ঘুরে আয়নায় নিজের পিছন দেখছে। তোমাকে একেবারে বাদরের পেছনের মতো দেখতে। নিজের রূপের উপর এত গর্ব করো না। আমিও তোমার মতো ফর্সা, আর আমি তোমার থেকে বেশি সুন্দর। আমি যদি বাদরের পেছন হই তাহলে তুমি আমার ননদ হয়ে হনুমানের পেছনের মতোই দেখতে। বৌদি বাদর আর ননদ হনুমান, ভালোই আমাদের মধ্যে মিল আছে বলো। আমি ভালো করে বুঝতে পারি যে তুমি আমার উপর অনেক হিংসা করো, তাই তুমি আমাকে এসব কথা শোনাচ্ছ।
কিন্তু এখন এসব কথা থাক, আমি আগে আমার বরকে আর শাশুড়ি মাকে তোমার এরকম রাজ নামের বয়ফ্রেন্ডের কথা জানিয়ে আসি, তারপর ওরাই তোমাকে ভালো মতো ওষুধ দেবে। এই বলে প্রিয়া তার শাশুড়ি মা এবং স্বামীকে লতা এবং রাজের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয়। সেই সাথে প্রিয়া আরো বেশ ভালো করে মশলা মাখিয়ে মনের মধ্যে কথা সাজিয়ে ফেলে, আর সেসব কথা তার শাশুড়ি মা এবং স্বামীকে গুছিয়ে গুছিয়ে বলতে থাকে। আর সবকিছু জানার পর রচনা দেবী এবং সুমন ভীষণ পরিমাণে রেগে যায়। তারা তখনই লতার কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। তোর কলেজের রেজাল্ট খারাপ হচ্ছে, সেই কারণটা এখন আমরা বুঝতে পারছি, কারণ তুই অল্প বয়সেই পেকে গেছিস। ভাগ্যিস প্রিয়া আমাদেরকে ব্যাপারটা জানালো, না হলে তুই কখন তোর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে নিতিস আমরা বুঝতেই পারতাম না। আর তোর দাদা বেকার বেকার টাকা খরচা করে তোকে পড়াশোনা করাচ্ছে। দাদা যখন বিয়ে করে নিজের পছন্দের এরকম একটা ঘর জ্বালানি পর ভোলানি মেয়েকে নিয়ে এসেছে, তখন তুমি দাদাকে কিছু বলনি তো? আর এখন আমি প্রেম করলে সমস্যা? যা করেছি বেশ করেছি, আগেই বদমাইশ বৌদিকে বাড়ি থেকে তাড়াও, তারপর আমাকে বকতে আসবে। লতার এরকম বড় বড় কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে ঠাস করে একটা নিজের ননদকে থাপ্পড় মারে। আর ননদ থাপ্পড় খেয়ে তার বৌদির চুলের মুঠি ধরে নেয়। এভাবে ননদ এবং বৌদির মধ্যে একেবারে কুস্তি শুরু হয়ে যায়, আর তারা দুজনে দুজনকে ভীষণ পরিমাণে মারধর করে। তাদের মধ্যে এমন ঝামেলা বাঁধে যে পাড়া প্রতিবেশীরাও তাদের বাড়ির সামনে চেয়ার নিয়ে বসে পড়ে, শুধুমাত্র মজা করে ননদ বৌদির ঝগড়া দেখার জন্য। ননদ এবং বৌদির এমন ঝগড়া শুরু হয় যে রচনা দেবী এবং সুমনও সেই ঝগড়া থামাতে পারে না। শেষ পর্যন্ত পুলিশে ফোন করা হয়, আর পুলিশ এসে যখন দুজনকে থ্রেট দেয়, তখন কোন রকমে ননদ এবং বৌদির ঝগড়া থামে। দেখুন, আপনারা দুজন মহিলা যদি এরকম ভাবে ঝগড়া করতে থাকেন, তাহলে আমি কিন্তু দুজনকেই শিলথানির জন্য জেলে ভরে দেবো। সুতরাং এখন থেকে আপনারা শুধরে যান, তা না হলে কিন্তু আপনাদের খুব বিপদ আছে। আর কাকিমা, আপনাকেও বলছি, আপনি আপনার মেয়ে আর ছেলের বউকে সামনে রাখুন, তা না হলে আমরা বারবার এরকম বাড়ির সমস্যা মেটাতে আসবো না, বুঝেছেন? এই বলে পুলিশ সেখান থেকে চলে যায়। আর পুলিশের কথা শুনে জেলে যাওয়ার ভয়ে ননদ এবং বৌদি কখনোই নিজেদের মধ্যে এরকম ভয়ঙ্কর ঝামেলা করে না। তারা চেষ্টা করে যতটা নিজেদের সঙ্গে মিলেমিশে থাকা যায়। আর যখনই আবার তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, তারা কোনো মতে নিজেদেরকে সামলে রাখে। এভাবেই তারা মিলেমিশে একসঙ্গে বসবাস করতে থাকে।